প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এটি হচ্ছে যে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 39। তো চলো আমরা দেখি পৃষ্ঠা নং 39-এর মধ্যে তোমাদেরকে কোন টপিক দেওয়া হয়েছে। আমরা একদম টপের মধ্যে এখানে হেডিংয়ে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে অর্থ ও অর্থান্তর। এই টপিকের উপরেই মূলত আমাদের এই পরিচ্ছেদটি আলোচনা করা হবে। তো আমরা এখানে একদম শুরুতে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে একটি শব্দের অনেক রকম অর্থ থাকতে পারে। বাক্য প্রয়োগের উপর শব্দের অর্থ নির্ভর করে। নিচের ছড়াটি পড়ো। এটি সুকুমার রায়ের লেখা। তিনি একজন বিখ্যাত ছড়াকার। তার একটি ছড়ার বইয়ের নাম আবোল তাবোল, এটা আমরা সবাই জানি। নিচের ছড়াটি সুকুমার রায়ের খাই খাই নামের ছড়ার বই থেকে নেওয়া হয়েছে। ছড়াটি পড়ার সময়ে পাকা শব্দটি কত অর্থে ব্যবহৃত হয়েছে খেয়াল করো। আর হচ্ছে যে ছড়াটির নামও অনেক চমৎকার, বলা হয়েছে যে পাকাপাকি। ছড়াটির নাম দেওয়া হয়েছে কি পাকাপাকি। লিখেছেন কে? লিখেছেন হচ্ছে যে সুকুমার রায়। আচ্ছা, তো তিনি কিভাবে লিখেছেন যদি আমরা ছড়াটি একটু পড়ি। আমি আসলে খুব ভালোভাবে পড়তে পারি না, তারপরে তোমাদের সাথে একটু পড়া ট্রাই করি। সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে, রোদে জলে টিকে রং পাকা কই তাহারে, ফলারটি পাকা হয় লুচি দই আহারে। ওয়াও। তারপরে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে, জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে, লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে, বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে, কান পাকে পোড়া পাকে পেকে করে টন টন, কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন, রাঁধুনি বসিয়ে পাকে পাক দেয় হাঁড়িতে, সজোরে পাকালে চোখে ছেলে কাঁদে বাড়িতে, পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে, দু হাতে পাকালে ঘোপ তবু নাহি পাকে সে। ওয়াও, খুবই চমৎকার। 39 পৃষ্ঠার মধ্যে তোমাদের চমৎকার একটি সুকুমার রায়ের পাকাপাকি ছড়া দিয়েছে। খুবই ভালো লেগেছে আশা করি তোমাদের। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল তোমাদের 39 পৃষ্ঠার আলোচনা। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের 40 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা আমরা দেখি তোমাদের বাংলা বইয়ের 40 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। এর আগে হচ্ছে যে 39 পৃষ্ঠার মধ্যে আমরা পাকাপাকি সুকুমার রায়ের একটি ছড়া, চমৎকার একটি ছড়া পড়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত শব্দের অর্থ। এই শব্দের অর্থ দেওয়া হয়েছে মূলত হচ্ছে যে আমরা এর আগে যে ছড়াটি পড়েছি এই ছড়াটি বোঝার জন্য কিছু শব্দের অর্থ এখানে দিয়ে দিয়েছে। এই শব্দের অর্থগুলো পড়লে হচ্ছে যে আমরা এই ছড়াটি বুঝতে পারবো। তো আমরা যদি একবার দেখি, এখানে বলা হয়েছে আহার। আহার শব্দের অর্থ ভোজন। আচ্ছা, তারপর হচ্ছে কিলানো। কিলানো মানে খিল বা হচ্ছে যে গোঁজা ঢুকানো। তারপর বলা হয়েছে কুল। কুল মানে হচ্ছে যে ফলের নাম। গোফ। গোফ হচ্ছে যে নাকের নিচে গজানো লোম। এরপরে জ্যামিতি। জ্যামিতি হচ্ছে অল্প বয়সী বেশি বয়সের মতো আচরণ। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে জ্যাঠামি। জ্যাঠামি অর্থ হচ্ছে যে অল্প বয়সে বেশি বয়সের আচরণ, মতো আচরণ। দড়ি। দড়ি হচ্ছে যে রশি। ফলার। ফলার মানে হচ্ছে যে ভাত ছাড়া নিরামিষ খাওয়া। ফাগুন। ফাগুন শব্দের অর্থ ফাল্গুন। ফোঁড়া। ফোঁড়া শব্দের অর্থ হচ্ছে যে চামড়ার নিচে ফুলে ওঠা ঘা। রাঁধুনি। রাঁধুনি হচ্ছে সে যে রান্না করে। লুচি। ভেতরের ফাঁপা ছোট পরোটা। ভেতরে ফাঁপা ছোট পরোটা হচ্ছে লুচি। সজোরে। সজোরে মানে হচ্ছে খুব জোরে। তো এগুলো ছিল হচ্ছে যে আমাদের 40 পৃষ্ঠার শব্দ অর্থ। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে পাকাপাকি কবিতায় পাকা শব্দ কত ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে তার তালিকা করো। পাকাপাকি কবিতা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পাকা শব্দটি আসছে। তো এই শব্দগুলো আসলে কোন লাইনে কি অর্থে ব্যবহৃত হয়েছে সেই জিনিসগুলো আমাদেরকে এই জায়গাটায় লিখতে হবে। এটি হচ্ছে যে আমাদের এই 40 পৃষ্ঠার কাজ। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 40 পৃষ্ঠার সমাধান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বাক্যে প্রয়োগ আর পরে হচ্ছে যে পাকা শব্দের অর্থ। তো আমরা প্রথম যে বাক্যটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে।
তো এখানে পাকে শব্দটি আসলে কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেই জিনিসটা এখানে আমরা লিখেছি, সেটি হচ্ছে যে পরিপক্ক হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে এখানে। তারপর হচ্ছে যে দ্বিতীয় বাক্যে বলা হয়েছে যে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। এই যে এখানে পাকা শব্দটি, এই পাকা শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে, এটা হচ্ছে যে শক্ত হওয়া, মানে হচ্ছে যে কাঁচা ইট শক্ত হয় আগুনে পোড়ালে, এই জিনিসটা বলা হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বরে যেই বাক্যটি দেওয়া হয়েছে, এটি বলা হয়েছে যে রোদে জলে টিকের রং পাকা কই তাহারে। এই যে এই পাকা কি অর্থে আসছে, এটা হচ্ছে যে স্থায়ী হওয়া অর্থে আসছে। এরপরের বাক্যটি সেটি হচ্ছে যে ফলাটি পাকা হয় লুচি দই আহারে। এই যে ফলাটি পাকা হয়, এখানে এই পাকাটি কোন অর্থে আসছে, এটি হচ্ছে যে পরিপূর্ণ হওয়া অর্থে আসছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে হাত পাকে লিখে। এই যে হাত পাকে, এই পাকাটা কোন অর্থে আসছে, হাত পাকে লিখে, তার মানে হাত পাকে মানে হচ্ছে যে দক্ষ হওয়া, মানে লিখে হাত দক্ষ হয়, এটা বোঝানো হয়েছে। এরপরের বাক্যে চুল পাকে বয়সে। তো এই যে এই চুল পাকে মানে হচ্ছে যে চুল সাদা হওয়া অর্থে এখানে এই পাকেটা ব্যবহৃত হয়েছে। তারপরে হচ্ছে যে পরের বাক্য জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে। এই যে জ্যাঠামিতে পাকা, এই জ্যাঠামি মানে হচ্ছে যে জ্যাঠামিতে পাকা, এই পাকা মানে বোঝানো হচ্ছে যে পটু হওয়া বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে। আচ্ছা, কাঁঠাল সে পাকে, এই পাকাটা হচ্ছে যে পরিপক্ক হওয়া। এরপরের বাক্যে বলা হয়েছে যে বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে। এই যে এই বুদ্ধি পাকিয়ে তোলে মানে হচ্ছে যে পরিণত হওয়া, এখানে পাকিয়ে শব্দটি পরিণত হওয়া বোঝাইছে। এরপরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কান পাকে পড়া থাকে। এই যে কান পাকে মানে কি পুঁজ হয়, কানের মধ্যে পুঁজ হওয়াটাকে এখানে বুঝাইছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে পরের বাক্যে কথা যার পাকা নয় কাজে সে ঠন। এই যে এই পাকাটা কথা যার পাকা, এই পাকাটা দ্বারা পটু। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাঁধুনি বসিয়ে পাকে পাক দেয় হাঁড়িতে। এই রাঁধুনি বসিয়ে পাকে মানে কি করে, রান্না করে। আচ্ছা, এরপরে হচ্ছে যে সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে। যে সজোরে পাকালে, এটা মানে হচ্ছে রাগান্বিত হওয়া, মানে হচ্ছে যে সজোরে রাগান্বিত হলে মানে চোখে বড় বড় করে ফেললে হচ্ছে যে ছেলে কাঁদে, এটা বোঝানো হয়েছে। এরপরে হচ্ছে যে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে। এই যে পাকায়ে এই জিনিসটার দ্বারা কি বোঝাইছে, মোছড়ানো বোঝানো হয়েছে এখানে, এই পাকানো মানে মোছড়ানো। আচ্ছা, এরপরে হচ্ছে সর্বশেষ বাক্য সেটি হচ্ছে যে দুহাতে পাকালে গোফ তবু নাহি পাকে সে। এই যে দুহাতে পাকালে তার মানে হচ্ছে যে তা দেওয়া, এখানে তা দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে তোমাদের 40 পৃষ্ঠার যে চকটি, এই চকটির সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 41 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 41-এর মধ্যে কি বলা হয়েছে। তো পৃষ্ঠা নং 41-এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে মুখ্য অর্থ ও গৌণ অর্থ, এই দুটি অর্থকে এখানে ফোকাস করা হয়েছে এই পৃষ্ঠায়। তো আমরা যদি এই পৃষ্ঠাটা পড়ি, আমরা হচ্ছে যে এই দুইটা অর্থই খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা শুরু করি। এখানে বলা হয়েছে যে একটি শব্দ শোনার সাথে সাথে মনে যে ছবি বা ধারণা জেগে ওঠে সেটাকে ওই শব্দের মুখ্য অর্থ বলে। যেমন মাথা, শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের উপরে যে অংশের ছবি মনে ভেসে ওঠে সেটাই মাথা শব্দের মুখ্য অর্থ। আচ্ছা, এরপরে বলা হয়েছে কোনো শব্দের মুখ্য অর্থের পাশাপাশি এক বা একাধিক গৌণ অর্থ থাকতে পারে। যেমন মেয়েটির মাথা ভালো বললে মেধা বা বুদ্ধিকে বোঝায়। আবার যদি বলা হয় রাস্তার মাথায় যাও, তবে রাস্তার মাথা বলতে রাস্তার শেষ প্রান্তকে বোঝায়। এগুলো হচ্ছে যে গৌণ অর্থ। আচ্ছা, তো এখানে বলা হয়েছে নিচের কয়েকটি শব্দের মুখ্য অর্থ ও একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখানো হলো। আচ্ছা, তো কথা শব্দের মুখ্য অর্থ কি, হচ্ছে যে মুখের ভাষা, তার কথা শুনতে ভালো লাগে। আচ্ছা, এবার কথা শব্দটির গৌণ অর্থ 1 নম্বর অর্থটা হচ্ছে যে প্রস্তাব বোঝায়। যেমন হচ্ছে তোমার কথা আমি মানতে
এই জিনিসটা বুঝিয়েছে। এরপরে গৌণ অর্থ 2 সেটা হচ্ছে তিরস্কার। ওর জন্য আমাকে কথা শুনতে হলো। এই যে আমরা একজনকে বলি না তোর জন্য আমাকে আজকে শিক্ষকের কথা শুনতে হয়েছে, তার মানে এখানে তিরস্কার, শিক্ষক তাকে তিরস্কার করছে, ওই জিনিসটা এখানে এই কথা দ্বারা তিরস্কারটাকে বুঝাইছে। আবার এর আগে হচ্ছে যে তোমার কথা আমি মানতে না, মানে হচ্ছে তোমার প্রস্তাব, তুমি যে কথাটা যে প্রস্তাবটা আমাকে দিয়েছো এটা আমি মানতে নারাজ, তার মানে হচ্ছে যে এই কথার গৌণ অর্থ হচ্ছে যে প্রস্তাব, এই কথার গৌণ অর্থ হচ্ছে তিরস্কার, আর মুখ্য অর্থটা হচ্ছে যে কথা মানে হচ্ছে মুখের ভাষা। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে শব্দটি সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কাজ। কাজের মুখ্য অর্থ কি? কাজের মুখ্য অর্থ কর্ম, কর্ম মানেও কাজ, মানে হচ্ছে যে ভালো কাজের জন্য ভালো পুরস্কার আছে। আচ্ছা, এইবার কাজের গৌণ অর্থ কি? তো অর্থ 1 কর্তব্য, তোমার কাজ পড়াশোনা করা। এই যে তোমার কাজ মানে তোমার কর্তব্য, তোমার করণীয়, তোমার কর্তব্য বা তোমার করণীয় হচ্ছে কি করা? পড়াশোনা করা। তাহলে এখানে এই কাজটা কর্তব্য অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে অর্থ 2 সমাধান, ওর কাছে গেলে কাজ হবে, ওর কাছে গেলে কাজ হবে। যে কাজ হবে মানে কি হবে? সমাধান হবে। তো আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে যে পরের শব্দ সেটি হচ্ছে পাগল। পাগলের মুখ্য অর্থ হচ্ছে যে মানসিক রোগী, পাগল হয়ে সে এখন পথে পথে ঘুরছে। এই যে এই পাগলটা মানে হচ্ছে যে মানসিক রোগী বোঝানো হয়েছে। আর গৌণ অর্থ, গৌণ অর্থ 1 হচ্ছে যে মুগ্ধ। মুগ্ধ তার মানে হচ্ছে ভাটিয়ালি গানের পাগল করা সুরে মন ভরে যায়। এই যে পাগল, এই পাগল মানে হচ্ছে যে কি করা? মুগ্ধ হয়ে যায়, মানে গানের সুরে সে মুগ্ধ হয়ে যাচ্ছে। এই মুগ্ধ শব্দটাকে এখানে পাগল দ্বারা বোঝানো হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে গৌণ অর্থ 2 সেটা হচ্ছে যে অনুরাগী, তিনি কাজ পাগল মানুষ। আচ্ছা, এরপরের শব্দ হচ্ছে যে বড়। বড়, বড় মানে হচ্ছে যে এটার মুখ্য অর্থ হচ্ছে যে বৃহৎ। যেমন হচ্ছে যে বড় আম গাছটার নিচে তাকে দেখতে পাবে। এই যে এই বড় মানে হচ্ছে যে বৃহৎ বোঝাইছে। আচ্ছা, এরপর হচ্ছে গৌণ অর্থ 1 এটা দ্বারা বোঝানো হয়েছে বেশি বয়সের। যেমন হচ্ছে যে ওর কথা বলছো, ও আমার বড় ভাই, তার মানে এখানে বয়স বেশি। বড় ভাই মানে কি? বেশি বয়সের। তাহলে এখানে গৌণ অর্থটা বড় মানে বেশি বয়সের বোঝানো হয়েছে। এরপরে গৌণ অর্থ 2 এটা হচ্ছে বড় মানে উদার, তিনি অনেক বড় মনের মানুষ। এই যে অনেক বড় মনের মানুষ, তার মানে এই মনের এই বড় দ্বারা উদার বুঝাইছে, তিনি অনেক বিশাল মনের মানুষ। আচ্ছা, এরপরে শব্দটি হচ্ছে যে মুখ। এখানে মুখের মুখ্য অর্থ হচ্ছে যে মুখের গর্ত, তার মানে হচ্ছে যে দাদা মুখে পান পুরো কথা বলা শুরু করলেন, মানে পুরো মুখে পান নিয়ে কথা বলা শুরু করলেন। এখানে মুখে মানে হচ্ছে যে বোঝানো হয়েছে মুখের গর্ত। আচ্ছা, এরপর হচ্ছে যে গৌণ অর্থ 1 এটা হচ্ছে মুখমণ্ডল, সে মুখে পাউডার দিচ্ছে, তার মানে মুখে পাউডার দিচ্ছে মানে তার হচ্ছে যে মুখের ভেতরে না, মুখের উপরে মুখমণ্ডলটাকে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে গৌণ অর্থ 2 প্রবেশপথ। প্রবেশপথ মানে গলির মুখে রিক্সাটা দাঁড়ালো। এই যে গলির মুখে, এই মুখে মানে হচ্ছে যে প্রবেশ পথে। আচ্ছা, এরপরে সর্বশেষ যে শব্দটি সেটি হচ্ছে যে শেষ। তো শেষ শব্দের মুখ্য অর্থ হচ্ছে যে সমাপ্ত, কাজটি গতকাল শেষ করেছি। এই যে এই শেষ দ্বারা কি বোঝানো হচ্ছে? সেটা হচ্ছে সমাপ্ত। গৌণ অর্থ 1 ধ্বংস, আগুনে পুড়ে বাড়িটি শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল মানে কি? ধ্বংস হয়ে গেল। এরপর গৌণ অর্থ হচ্ছে 2 প্রান্ত, পথের শেষে চেয়ারম্যান সাহেবের বাড়ি। এই শেষে মানে হচ্ছে যে প্রান্তে, একদম শেষে চেয়ারম্যান সাহেবের বাড়ি। তো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল তোমাদের 41 পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা এই 41 পৃষ্ঠার মধ্যে গৌণ অর্থ এবং হচ্ছে যে মুখ্য অর্থ এগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 42 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 42-এর মধ্যে কি বলা হয়েছে। পৃষ্ঠা নং 42-এর একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি হেডিং দেওয়া হয়েছে এই মর্মে যে অর্থ বুঝে বাক্য লিখি। তো এখানে বলা হয়েছে যে নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও। তার মানে হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু শব্দ দিয়েছে, এই শব্দগুলো আসলে ব্যবহার করে তোমাদেরকে এই শব্দগুলোর একটা মুখ্য অর্থ লিখতে হবে এবং হচ্ছে যে 2টা গৌণ অর্থ লিখতে হবে। তো এইভাবেই এখানে শব্দ দেওয়া হয়েছে 6টি শব্দ দেওয়া হয়েছে। এগুলোর হচ্ছে যে একটি করে মুখ্য অর্থ এবং হচ্ছে যে 2টি করে গৌণ অর্থ লিখতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি আর তোমাদেরকে সেখানে নিয়ে যাব। আর সেখানে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 42 পৃষ্ঠার সমাধান। তো প্রথমত একদম প্রথম শব্দ যেটা সেটা হচ্ছে যে মাথা। তো মাথা শব্দের মুখ্য অর্থটা আমরা দিয়েছি হচ্ছে যে শরীরের অঙ্গবিশেষ। একটি উদাহরণ দিয়েছি আমরা, আজকে আমার মাথা ব্যথা করছে। এই যে এখানে আজকে আমার মাথা ব্যথা করছে, এই মাথাটা দ্বারা তোমার শরীরের একটি অঙ্গবিশেষ বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে মাথার একটি গৌণ অর্থ দিয়েছি, অর্থ এক দিয়েছি আমরা দক্ষতা। যেমন হচ্ছে যে ছেলেটি ব্যাকরণের মাথা অনেক ভালো, মানে হচ্ছে ছেলেটির ব্যাকরণে মাথা অনেক ভালো। এই মাথা অনেক ভালো মানে বোঝানো হয়েছে যে তার দক্ষতা, সে ব্যাকরণে অনেক বেশি দক্ষ। আচ্ছা, এরপরে হচ্ছে যে গৌণ অর্থ 2, সেখানে আমরা দিয়েছি হচ্ছে চূড়ায়। তার মানে হচ্ছে যে গাছের মাথায় পাখির বাসা। এই যে গাছের মাথায় মানে হচ্ছে যে গাছের চূড়ায়, গাছের একদম টপের মধ্যে হচ্ছে যে পাখির বাসা। তাহলে এই মাথাটা দ্বারা বোঝানো হয়েছে যে চূড়ায় বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের দ্বিতীয় শব্দটি হচ্ছে যে হাত। হাতের মুখ্য অর্থ হচ্ছে যে হাতও হচ্ছে যে শরীরের অঙ্গ বিশেষ। যেমন হচ্ছে যে হাত দিয়ে মাছ ধরো, এই যে হাত দিয়ে মাছ ধরো দ্বারা হাত হচ্ছে শরীরের অঙ্গ বিশেষ, এটা বোঝানো হয়েছে। এরপরে গৌণ অর্থ এক দিয়েছি আমরা হচ্ছে দায়। দায় মানে হচ্ছে যে এই কাজে রহিমের কোনো হাত নেই। এই যে কোনো হাত নেই, এই হাত নেই মানে দায় নেই। এরপরে হচ্ছে যে গৌণ অর্থ 2 হচ্ছে যে দক্ষতা দিয়েছি আমরা। এখানে হচ্ছে যে উদাহরণটা, আমার মায়ের রান্নার হাত বেশ ভালো। এখানে হচ্ছে যে মায়ের রান্নার হাত শব্দটি হচ্ছে যে একটা এখানে দক্ষতা অর্থে বোঝানো হয়েছে। তার মানে হচ্ছে তিনি খুবই ভালো রান্না করতে পারেন, তার মানে এই হাত দ্বারা দক্ষতা বোঝানো হয়েছে। এরপরে হচ্ছে যে আমাদের তৃতীয় শব্দ, 3 নম্বর শব্দ হচ্ছে যে কাঁচা। কাঁচা শব্দের মুখ্য অর্থ হচ্ছে যে অপরিপক্ক। যেমন হচ্ছে যে ফলগুলো এখনো কাঁচা, তার মানে হচ্ছে যে যে ফলগুলো এখনো কাঁচা দ্বারা অপরিপক্ক বোঝানো হয়েছে, এখনো পাকেনি। এরপরে এর হচ্ছে যে গৌণ অর্থ 1 আমরা দিয়েছি হচ্ছে যে অদক্ষ। যেমন হচ্ছে সে ইংরেজিতে খুব কাঁচা। এই যে এখানে খুব কাঁচা দ্বারা বোঝানো হয়েছে সে ইংরেজিতে খুবই দুর্বল, অদক্ষ। তারপরে হচ্ছে যে গৌণ অর্থ 2 দিয়েছি আমরা কাঁচার ভুল। যেমন হচ্ছে নাফিস কখনো কাঁচা কাজ করে না। এই যে কাঁচা কাজ করে না মানে ভুল কাজ করে না, নাফিস সবসময় হচ্ছে সচেতনভাবে কাজ করে। এই যে কাঁচা দ্বারা ভুল বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের 4 নম্বর শব্দ, যেটি হচ্ছে যে কাটা। এটার হচ্ছে যে মুখ্য অর্থটা হচ্ছে আমরা দিয়েছি কর্তন করা। কাটা মানে কর্তন করা। কৃষকেরা খেতে ধান কাটছে। এই যে এখানে কাটছে বা কাটা দ্বারা বোঝানো হয়েছে কর্তন করতেছে। আচ্ছা, এরপর হচ্ছে গৌণ অর্থ 1, এটা দিয়েছি আমরা বিয়োগ করা মানে খাতায় ভুল লিখলে নাম্বার কাটা যাবে। এই যে নাম্বার কাটা যাবে মানে হচ্ছে নাম্বার বাদ হয়ে যাবে, বিয়োগ করা। আচ্ছা, এরপরে এটার হচ্ছে গৌণ অর্থ 2 আমরা দিয়েছি অতিক্রান্ত হওয়া। তার মানে হচ্ছে যে আমাদের বিপদ কেটে গেছে মানে আমাদের বিপদ অতিক্রান্ত হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের 5 নম্বর শব্দ, সেটি হচ্ছে চোখ। এটার মুখ্য অর্থ হচ্ছে যে শরীরের অঙ্গ বিশেষ। যেমন হচ্ছে দাদুর বয়স হওয়ায় চোখে ঝাপসা দেখে। এই যে বয়স হওয়ায় চোখে ঝাপসা দেখে, এটা হচ্ছে যে চোখ শরীরের অঙ্গ বিশেষ। এরপরে গৌণ অর্থ 1 হচ্ছে যে আমরা দিয়েছি নজর দেওয়া। তার মানে হচ্ছে যে তুমি ফুল গাছে নজর দিও না, মরে যাবে। এই যে তুমি ফুল গাছে চোখ দিও না মরে যাবে। এই যে চোখ দিও না দ্বারা বোঝাইছে যে বদ নজর দিও না বা নজর দিও না, তাহলে হচ্ছে আমার ফুল গাছটি মরে যাবে। তাইলে এই চোখটা হচ্ছে যে নজর অর্থে বোঝানো হয়েছে। এরপরে গৌণ অর্থ 2 হচ্ছে যে খেয়াল রাখা। বলা হয়েছে যে এখানে রিমিকে চোখে রেখো। তার মানে হচ্ছে যে এই যে চোখে রেখো মানে চোখে মানে খেয়াল রাখা, রিমিকে খেয়াল রাখার জন্য বলা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের এই পৃষ্ঠার একদম সর্বশেষ শব্দ, যেটি হচ্ছে যে কানের মুখ্য অর্থ হচ্ছে যে শরীরের অঙ্গ বিশেষ। যেমন হচ্ছে যে নিয়মিত কানের যত্ন নাও। এরপরে গৌণ অর্থ 1 হচ্ছে যে ছড়িয়ে যাওয়া। তার মানে হচ্ছে যে কথাটা যেন 5 কান না হয়। এই যে 5 কান, এই যে এই 5 কান দ্বারা বোঝানো হয়েছে যে ছড়িয়ে যাওয়া। আচ্ছা, এরপরে সর্বশেষ গৌণ অর্থ 2, এটি হচ্ছে যে সতর্ক থাকা। যেমন হচ্ছে রাতে চোর আসতে পারে, কান সজাগ রেখো। এখানে কান সজাগ রেখো মানে হচ্ছে যে তুমি সতর্ক থেকো। কান সজাগ রেখো মানে কি সতর্ক থেকো। তার মানে এখানে কান শব্দটা হচ্ছে সতর্ক থাকা অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে সর্বশেষ লেখা হয়েছে যে লেখা শেষ হলে সহপাঠীর বাক্যের সঙ্গে তোমার বাক্যগুলো মিলিয়ে দেখো, এটা বলা হয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে যে তোমাদের 42 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 43 নিয়ে। তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং 43-এর মধ্যে কি বলা হয়েছে। পৃষ্ঠা নং 43-এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু প্রতিশব্দ দিয়েছে, যেমন হচ্ছে যে এই রাতের একটা প্রতিশব্দ দিয়েছে রজনী, তারপর একটা প্রতিশব্দ দিয়েছে রাত্রি। তো এখানে হচ্ছে যে আমরা হিসাব করি 1 2 3 4 5 6 6 5 6 30টা হচ্ছে যে এখানে শব্দ আছে। তো চলো দেখি এরপরে কি বলা হয়েছে। এরপরে এখানে দেয়া হয়েছে যে নিচের চক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো, একটি করে দেখানো হলো। তার মানে হচ্ছে যে এখানে শব্দগুলো ব্যবহার করে এই জায়গাটা হচ্ছে যে প্রত্যেকটা শব্দ লিখতে হবে এবং তার প্রতিশব্দগুলো এখানে সাজিয়ে লিখতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, আর তোমাদেরকে নিয়ে যাবো সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 43 পৃষ্ঠার সমাধান। তো প্রিয় বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি তারা করে দিয়েছে রাত্রি রজনী, আর বাকিগুলো হচ্ছে যে আমরা করেছি। আমরা কোথা থেকে করেছি? আমরা হচ্ছে যে তোমাদের এই যে এখান থেকে করেছি, এখান থেকে খুঁজে খুঁজে করেছি। যেমন আমরা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে কবুতর কপত পায়রা, তার মানে আমরা এখান থেকে খুঁজেছি এই যে কবুতর কপত পায়রা, কবুতর কপত পায়রা। তারপরে হচ্ছে যে আমরা দিয়েছি আকাশ গগন আসমান, এই যে আকাশ, তারপর হচ্ছে যে গগন, এরপর হচ্ছে যে আসমান। তো এইভাবে আমরা হচ্ছে এখান থেকে প্রত্যেকটা শব্দগুলো নিয়ে নিয়ে এখানে সাজিয়ে লিখেছি। তো আমরা এখানে দিয়েছি হচ্ছে কবুতর কপত পায়রা। এরপরে হচ্ছে যে আমরা দিয়েছি আকাশ, আকাশের একটি প্রতিশব্দ গগন, আর একটি প্রতিশব্দ হচ্ছে যে আসমান। তারপর হচ্ছে যে চোখের একটি প্রতিশব্দ নয়ন, আর একটি প্রতিশব্দ নেত্র। তারপর হচ্ছে যে সংবাদের একটি প্রতিশব্দ বার্তা, আর একটি প্রতিশব্দ খবর। এরপরে বাড়ির একটি প্রতিশব্দ ভবন, আর একটি প্রতিশব্দ ঘর। এরপর হচ্ছে ইচ্ছার একটি প্রতিশব্দ বাসনা, আর একটি প্রতিশব্দ আকাঙ্ক্ষা। তারপর হচ্ছে ভাগ্যের একটি প্রতিশব্দ কপাল, আর একটি প্রতিশব্দ ললাট। এরপর হচ্ছে সর্বশেষ বাতাসের একটি প্রতিশব্দ বায়ু, আর একটি প্রতিশব্দ হাওয়া। তারপর হচ্ছে আনন্দের একটি প্রতিশব্দ খুশি, আর একটি প্রতিশব্দ হর্ষ। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে যা তোমাদের 43 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 44। তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং 44-এর মধ্যে কি বলা হয়েছে। তো পৃষ্ঠা নং 44-এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম টপের মধ্যে এখানে বলা হয়েছে প্রতিশব্দ শিখি। তো এখানে বলা হয়েছে একটা শব্দকে অন্য শব্দ দিয়েও প্রকাশ করা যায়, যেমন আকাশ না বলে আসমান বা গগন বলা যায়। যেসব শব্দের অর্থ অনুরূপ বা প্রায় সমান সেসব শব্দকে প্রতিশব্দ বলে। নিচে কিছু শব্দের প্রতিশব্দ দেয়া হলো। তো আমরা জানি যে একটি শব্দের অনেকগুলো প্রতিশব্দ থাকে, যেটি নিচে দেয়া হয়েছে। তো চলো বন্ধুরা আমরা দেখি এখানে কোন শব্দগুলো দেয়া হয়েছে। এখানে বলা হয়েছে অনেকের একটি প্রতিশব্দ বেশি, বহু, প্রচুর, অধিক, অত্যন্ত। আগুনের একটি প্রতিশব্দ হচ্ছে অগ্নি, অনল, বন্যী। তারপর হচ্ছে যে কন্যার একটি প্রতিশব্দ মেয়ে, আরেকটি হচ্ছে দুহিতা, আরেকটি হচ্ছে জি। তৈরির একটি প্রতিশব্দ গঠন, নির্মাণ, গড়া, বানানো, প্রস্তুত। এরপর হচ্ছে যে দেহ, শরীর, গাত্র, তনু, অঙ্গ। নারী, মানবী, মহিলা, স্ত্রীলোক। পর্বত, পাহাড়, অদ্রি, গিরি। পানির হচ্ছে যে জল, সলিল, নীর, বাড়ি। আচ্ছা, এরপরে হচ্ছে যে পুত্রের প্রতিশব্দ হচ্ছে ছেলে, দুলাল, কুমার। পৃথিবী, জগৎ, ভুবন, দুনিয়া, বিশ্ব, ধরণী। বন, অরণ্য, জঙ্গল, কানন, বনানী। সমুদ্র, সাগর, সিন্ধু, পাথার। সাপ, সর্প, ওহি, ফণী, নাগ, ভুজঙ্গ। সূর্য, রবি, তপন, অরুণ। আর হচ্ছে যে হাতের প্রতিশব্দ হস্ত, কর, বাহু, ভুজ। তো প্রিয় বন্ধুরা, এগুলো হচ্ছে যে মূল শব্দ, এগুলো ছিল হচ্ছে যে প্রতিশব্দ। এই যে এগুলো হচ্ছে যে মূল শব্দ, আর এগুলো হচ্ছে যে প্রতিশব্দ। এভাবে প্রত্যেকটা শব্দেরই অনেকগুলো প্রতিশব্দ থাকে। তো তোমরা এখান থেকে চাইলে এগুলো মুখস্থ করে নিতে পারো। আচ্ছা, এরপরে এখানে বলা হয়েছে প্রতিশব্দ বসিয়ে আবার লিখি। নিচের অনুচ্ছেদটি পড়ো, এরপর এখানকার অন্তত 10টি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লেখো। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আমার ছোট মামা শহরে থাকেন। একদিন খবর পেলেন রূপখালী গ্রামের লোকেরা
একটা নতুন স্কুল খুলবে, তার ইচ্ছে হলো তিনিও এই কাজের সাথে যোগ দেবেন। তাই এক অন্ধকার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন। অনেক দূরের পথ, বাসে করেই তাকে রওনা দিতে হলো। বাস থেকে যখন নামলেন তখন সকাল হয়ে গেছে। পূর্ব আকাশে সূর্য উঠেছে লাল রঙের। ছোট মামার মনে হলো এবার সত্যি একটা ভালো কাজ করতে পারবেন। সো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে যে আমাদের এই 44 এবং হচ্ছে যে 45 পৃষ্ঠার এই সমাধানটুকু আমরা হচ্ছে যে আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব আমাদের আনসার সেকশনে। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 45 পৃষ্ঠার সমাধান। এই যে এখানে কালার করা যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে যে আমরা সমার্থক শব্দর প্রতিশব্দগুলো বসিয়েছি। তো মূলত যদি গল্পটা আমরা পড়ি তাহলে আমরা ক্লিয়ারলি এটা বুঝতে পারবো। এই যে আমার ছোট মামার জায়গাটা আমরা দিয়েছি হচ্ছে যে মাতুল, মামার পরিবর্তে এই প্রতিশব্দটা ব্যবহার করেছি। এরপর হচ্ছে যে এখানে শহরে থাকেন, শহরে কথাটার প্রতিশব্দ আমরা ব্যবহার করেছি হচ্ছে যে নগরে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বলা হয়েছে যে একদিন খবর পেলেন, তো আমরা এখানে দিয়েছি যে একদিন সংবাদ পেলেন। এই যে আমরা হচ্ছে যে এখানে খবরের জায়গায় সংবাদটি বসিয়েছি। এরপর হচ্ছে যে গ্রামের জায়গায় আমরা দিয়েছি গাঁয়ের লোকেরা একটি স্কুল খুলবেন। ওখানে ছিল হচ্ছে যে স্কুল খুলবেন। এই যে স্কুল খুলবেন সেই জায়গাটা আমরা দিয়েছি হচ্ছে যে বিদ্যালয় খুলবেন। স্কুলের প্রতিশব্দ হচ্ছে বিদ্যালয়। তারপর হচ্ছে তার অভিলাষ হলো, তার মানে হচ্ছে যে তার ইচ্ছা। এই যে ইচ্ছার জায়গাটা আমরা দিয়েছি হচ্ছে যে অভিলাষ, তার অভিলাষ হলো। আচ্ছা, তিনিও এই কর্মের সাথে যোগ দিবেন। এই যে কর্মের সাথে যোগ দিবেন তার মানে হচ্ছে যে এই কাজের সাথে যোগ দিবেন। এখানে ছিল কাজের জায়গাটা আমরা কর্মের দিয়েছি। তাই এক তিমির রজনীতে, আর তার মানে হচ্ছে গল্পটিতে ছিল হচ্ছে যে অন্ধকার। এই যে এক অন্ধকার রাতে ছিল। তো অন্ধকার রাতের জায়গায় আমরা দিয়েছি হচ্ছে যে তিমির রজনীতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন। অনেক দূরের পথ, বাসে করেই তাকে রওনা দিতে হলো। বাস থেকে যখন নামলেন তখন প্রভাত হয়ে গেছে। তার মানে এখানে গল্পটিতে ছিল হচ্ছে যে সকাল। এই যে সকাল হয়ে গেছে, সকালের জায়গায় আমরা দিয়েছি হচ্ছে যে প্রভাত হয়ে গেছে। এরপর হচ্ছে যে পূর্ব গগনে বানু উঠেছে লোহিত রঙের। এখানে ছিল হচ্ছে যে গগনের জায়গায় আকাশ ছিল, আকাশে, আর আমরা এটার পরিবর্তে দিয়েছি গগনে। তারপর হচ্ছে বানু উঠেছে, বানু মানে এখানে দিয়েছে হচ্ছে যে কি উঠেছে, সূর্য উঠেছে। এই যে সূর্য উঠেছে। তারপরে লোহিত রঙের, তার মানে হচ্ছে যে গল্পটিতে ছিল লাল রঙের। এগুলো হচ্ছে সব প্রতিশব্দ। এরপরে হচ্ছে যে ছোট মাতুলের মনে হলো। ছোট মাতুল মানে কি, যে মাতুল মানে মামার মনে হলো এবার তিনি সত্যি একটা ভালো কাজ করতে পারবেন। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে তোমাদের 45 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 46 নিয়ে। তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং 46-এর মধ্যে কি বলা হয়েছে। তো আমরা এটা একদম টপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে একটা হেডিং দেওয়া আছে বিপরীত শব্দ নামে। এরপরে বলা হয়েছে যে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো। প্রথমটি করে দেখানো হলো। তার মানে হচ্ছে যে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে এই যে দাগ দেওয়া যেই শব্দগুলো, এগুলো হচ্ছে যে এগুলোর বিপরীত শব্দগুলো এখানে লেখার জন্য বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 9 10টা বাক্য দিয়েছে। এই 10টা বাক্যের মধ্যে 10টা শব্দ আছে। এই শব্দগুলোর হচ্ছে যে বিপরীত শব্দ করে এই বাক্যগুলো পুনরায় এই সামনে জায়গাগুলোতে পুনরায় আবার লেখার জন্য বলা হয়েছে। সো প্রিয় বন্ধুরা, এগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। তো সেখানে যাওয়ার আগে তোমাদেরকে আগে বিপরীত অর্থ বুঝতে হবে, বিপরীত শব্দ কি, বিপরীত শব্দ বুঝতে হবে। তো এটা বোঝার জন্য তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে যে বিপরীত শব্দ বুঝি। বিপরীত শব্দ হচ্ছে যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে বিপরীত শব্দ বলে। যেমন ধনী গরিব, সৎ অসৎ, বড় ছোট ইত্যাদি। নিচে কিছু শব্দ ও তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হলো।
তার মানে বিপরীত শব্দ দ্বারা আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে যে বিপরীত অর্থ প্রকাশ করে এমন শব্দগুলোই হচ্ছে যে বিপরীত শব্দ। আচ্ছা, তো চলো এখন হচ্ছে তোমাদেরকে আমাদের আনসার সেকশনে নিয়ে যাব। আর সেখানে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দাও এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 46 পৃষ্ঠার সমাধান। তো এখানে অনেক শব্দের বিপরীত শব্দটা হচ্ছে যে অল্প। তো আমরা এখানে দিয়েছি এই শহরে অল্প মানুষ থাকে, এটা হচ্ছে যে অলরেডি আমাদেরকে করে দেওয়া হয়েছে। এরপরে আমরা এখান থেকে শুরু করেছি। এখানে বলা হয়েছে যে বিথির বাড়ি দূরে। এই যে দূরে শব্দটার বিপরীত শব্দ হচ্ছে যে কাছে। তো আমরা এখানে লিখেছি যে বিথির বাড়ি কাছে। এই যে দূরের বিপরীত শব্দ কাছে দিয়েছি। এরপরে এখানে বলা হয়েছে যে শুকনো খাবার আমার পছন্দ। এই যে পছন্দের বিপরীত শব্দ হচ্ছে অপছন্দ। তো আমরা এখানে লিখেছি হচ্ছে যে শুকনো খাবার আমার অপছন্দ। আচ্ছা, এরপরে দিয়েছে হচ্ছে যে আজ গরম পড়েছে। এই যে গরম, তো গরমের বিপরীত শব্দ হচ্ছে যে ঠান্ডা। তো আমরা এখানে দিয়েছি হচ্ছে যে আজ ঠান্ডা পড়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে এখানে বলা হয়েছে যে তিনি ঘুমিয়েছিলেন। ঘুমিয়ের বিপরীত শব্দ হচ্ছে যে জেগে। তো আমরা দিয়েছি হচ্ছে যে এখানে তিনি জেগেছিলেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে বলা হয়েছে যে এই জমি উর্বর। এই যে উর্বরের বিপরীত শব্দ হচ্ছে যে অনুর্বর। তো আমরা এখানে দিয়েছি হচ্ছে যে এই জমি অনুর্বর। আচ্ছা, এরপর হচ্ছে যে এখানে বলা হয়েছে যে ভালো কাজ করব। ভালোর বিপরীত কি? ভালোর বিপরীত হচ্ছে যে খারাপ অথবা মন্দ। তো আমরা এখানে দিয়েছি হচ্ছে যে খারাপ কাজ করব। আচ্ছা, এরপরে এখানে বলা হয়েছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে তুমি যাও। এটার বিপরীত হচ্ছে যাও শব্দের বিপরীত শব্দ হচ্ছে যে এসো। তো আমরা এখানে দিয়েছি হচ্ছে তুমি এসো। আচ্ছা, এরপর হচ্ছে যে এখানে বলা হয়েছে ছেলেটি চালাকের বিপরীত শব্দ কি? চালাকের বিপরীত শব্দ হচ্ছে যে বোকা। তো আমরা এখানে দিয়েছি হচ্ছে ছেলেটি বোকা। আচ্ছা, এরপরে হচ্ছে সর্বশেষ একদম শেষের যেই বাক্যটি দিয়েছে সেটি হচ্ছে যে কুকুর বিশ্বাসী প্রাণী। এই যে বিশ্বাসীর বিপরীত শব্দ কি? অবিশ্বাসী। তো আমরা এখানে দিয়েছি হচ্ছে কুকুর অবিশ্বাসী প্রাণী। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে তোমাদের 46 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 47 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 47-এর মধ্যে কি বলা হয়েছে। তো পৃষ্ঠা নং 47-এর একদম টপে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি চক দিয়েছে। আর দুইটি চকের মধ্যে হচ্ছে যে কিছু বিপরীত শব্দ দিয়েছে। এরপর হচ্ছে যে এগুলোর কিছু বিপরীত শব্দ দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো হচ্ছে যে এটার একদম শুরুতে যে শব্দটি দিয়েছে সেটি হচ্ছে যে অধমের বিপরীত উত্তম। তো তোমরা চাইলে হচ্ছে যে এগুলো একদম মুখস্থ করে ফেলতে পারো। তারপর আমরা একবার আলোচনা করি। অল্পর বিপরীত শব্দ বেশি। আপন, পর, আয়ের বিপরীত শব্দ ব্যয়। উঁচুর বিপরীত শব্দ নিচু। উপস্থিতের বিপরীত শব্দ অনুপস্থিত। এরপর হচ্ছে যে খাঁটির বিপরীত শব্দ ভেজাল। এরপরে হচ্ছে যে খুচরার বিপরীত শব্দ হচ্ছে যে পাইকারি। জয়ের বিপরীত শব্দ পরাজয়। জ্ঞানীর বিপরীত শব্দ হচ্ছে যে মূর্খ। তারপরে হচ্ছে যে ভিতরের বিপরীত শব্দ হচ্ছে যে বাহির। ভীরুর বিপরীত শব্দ হচ্ছে সাহসী। মূর্খর বিপরীত শব্দ হচ্ছে যে গৌণ। লাভের বিপরীত শব্দ হচ্ছে যে ক্ষতি। সরবের বিপরীত শব্দ হচ্ছে যে নীরব। সুন্দরের বিপরীত শব্দ কুৎসিত। তারপর হচ্ছে যে স্থিরের বিপরীত শব্দ চঞ্চল। হারের বিপরীত শব্দ জিত। হালকার বিপরীত শব্দ ভারী। রাসের বিপরীত শব্দ বৃদ্ধি। তো মোটামুটি এখানে হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 9 10 10টি 20টি শব্দ দিয়েছে এবং 20টি শব্দের 20টি বিপরীত শব্দ দিয়েছেন। তো তোমরা চাইলে এই 20টি শব্দ এবং এগুলোর বিপরীত শব্দগুলো তোমরা মুখস্থ করে নিতে পারো। আচ্ছা, এরপরে আমরা দেখি কি বলা হয়েছে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা হেডিং দিয়েছে যে বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই। তার মানে হচ্ছে যে বাক্যের এই যে এখানে বাক্যগুলো দিয়েছে বাক্যের অর্থ যেন পরিবর্তন না হয়। বিপরীত শব্দ আমরা লিখব ঠিক আছে, কিন্তু এই বাক্যর যেন কোনো অর্থ পরিবর্তন না হয়। তো সেটা কিভাবে করব সেটা এখানে আমাদেরকে আইডিয়া দিয়েছে। এখানে বলা হয়েছে যে এবার দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে, এই যে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ এখানে বসিয়ে
বাক্যগুলো এমনভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে, মানে বিপরীত শব্দও লিখতে হবে কিন্তু হচ্ছে যে অর্থরও যেন পরিবর্তন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। সেটা কীভাবে করবে, সেটা হচ্ছে এই জন্য বাক্যের শেষে না, নি, নেই, নয় ইত্যাদি বসানোর দরকার হবে। তো প্রথমটি করে দেখানো হলো, এই যে প্রথমটি করে দেখানো হলো, যেমন এখানে বলা হয়েছে যে এই শহরে অনেক মানুষ থাকে, আর এখানে দেওয়া হয়েছে যে অনেকের জায়গায় অনেকের বিপরীত শব্দ দিয়েছে হচ্ছে যে অল্প। এই যে এই না কথাটা দ্বারা কি করছে, না কথাটা দ্বারাই হচ্ছে যে অর্থটা কিন্তু সেম থাকলো, বিপরীত শব্দও বসালাম কিন্তু অর্থটাও সেম থাকলো। এইভাবে বাকি যেই বাক্যগুলো আছে এগুলো তো আমরা না, নি, নেই, নয় এগুলো ব্যবহার করে সুন্দরভাবে আমরা বাক্যগুলো তৈরি করতে পারি, এটা বোঝানো হয়েছে। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে, আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ 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 অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাই অনেক বেশি ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 47 পৃষ্ঠার সমাধান। তো এখানে হচ্ছে একদম প্রথম যেটা সেটা হচ্ছে তারা করে দিয়েছে, এখানে বলা হয়েছে যে এই শহরে অনেক মানুষ থাকে, আর এটার এই যে অনেকের বিপরীত শব্দটা হচ্ছে যে অল্প, আর হচ্ছে যে এটাকে সেম অর্থ রাখার জন্য এখানে নিচে শেষে না ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে যে এই শহরে অনেক মানুষ থাকে না। আচ্ছা, এরপরে দ্বিতীয় বাক্যটি হচ্ছে যে বিথির বাড়ি দূরে, এই যে দূরে, দূরের বিপরীত শব্দ হচ্ছে যে কাছে, আর হচ্ছে যে সেম অর্থ প্রকাশ করার জন্য নয় ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে যে বিথির বাড়ি কাছে নয়, তার মানে বিথির বাড়ি দূরে, এটা বোঝানো হয়েছে। এরপরে যে বাক্যটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে শুকনো খাবার আমার পছন্দ। তো পছন্দের বিপরীত শব্দ হচ্ছে যে অপছন্দ আমরা দিয়েছি, আর হচ্ছে যে সেম অর্থ ঠিক রাখার জন্য নয় ব্যবহার করেছি, যেমন হচ্ছে যে শুকনো খাবার আমার অপছন্দ নয়, অপছন্দ নয় মানে কি পছন্দ, তাহলে শুকনো খাবার আমার পছন্দ। আচ্ছা, এরপর হচ্ছে যে আজ গরম পড়েছে, গরমের বিপরীত শব্দ হচ্ছে কি ঠান্ডা, ঠান্ডা, আর হচ্ছে যে এই সেম অর্থ রাখার জন্য হচ্ছে যে নি ব্যবহার করা হয়েছে, এই যে নি ব্যবহার করা হয়েছে, তার মানে আজ ঠান্ডা পড়েনি, তাহলে আজ ঠান্ডা পড়েনি মানে কি আজ গরম পড়েছে। এরপরে যে বাক্যটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে আমি ঘুমিয়েছিলাম, এই যে ঘুমিয়ে, ঘুমিয়ের বিপরীত শব্দ হচ্ছে যে জেগে, আর হচ্ছে যে সেম অর্থটা প্রকাশ করার জন্য এখানে হচ্ছে যে আমরা না ব্যবহার করেছি। তো এখানে বলা হয়েছে যে তিনি জেগেছিলেন না, তিনি জেগেছিলেন না মানে তিনি কি ছিলেন, তিনি ঘুমিয়েছিলেন। আচ্ছা, এরপরে যেই বাক্যটি সেটি হচ্ছে যে এই জমি উর্বর, তো উর্বরের বিপরীত শব্দ আমরা জানি যে অনুর্বর আমরা দিয়েছি, আর হচ্ছে সেম বাক্যের অর্থটা ঠিক রাখার জন্য আমরা নয় ব্যবহার করেছি, তার মানে হচ্ছে যে এই জমি অনুর্বর নয়, অনুর্বর নয় মানে কি এই জমিটা হচ্ছে যে উর্বর। আচ্ছা, এরপর হচ্ছে যে ভালো কাজ করব, এই যে ভালো, ভালোর বিপরীত শব্দ মন্দ, তার মানে হচ্ছে যে মন্দ দিয়েছি আমরা, আর সেম অর্থ ঠিক রাখার জন্য না ব্যবহার করেছি, তার মানে এখানে আমরা লিখেছি মন্দ কাজ করব না, মন্দ কাজ করব না মানে কি করব, ভালো কাজ করব, অর্থ ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তুমি যাও, তুমি যাও, তো যাওয়ার, যাও এটার বিপরীত শব্দ হচ্ছে যে এসো, তার মানে হচ্ছে যে তুমি এসো, আর হচ্ছে যে অর্থ সেম অর্থ রাখার জন্য না ব্যবহার করেছি তুমি এসো না, তুমি এসো না মানে কি তুমি যাও। এরপরে হচ্ছে যে ছেলেটি চালাক, চালাকের বিপরীত শব্দ আমরা জানি যে কি বোকা, চালাকের বিপরীত শব্দ বোকা, তার মানে হচ্ছে যে ছেলেটি বোকা নয়, ছেলেটি বোকা নয় মানে কি ছেলেটি চালাক। এরপর হচ্ছে যে একদম সর্বশেষ যে বাক্যটি সেটি হচ্ছে যে কুকুর বিশ্বাসী প্রাণী, এই যে বিশ্বাসী প্রাণী, তো বিশ্বাসীর বিপরীত শব্দ হচ্ছে যে অবিশ্বাসী আমরা দিয়েছি, আর হচ্ছে যে সেম অর্থ ঠিক রাখার জন্য আমরা নয় ব্যবহার করেছি, তার মানে হচ্ছে কুকুর অবিশ্বাসী প্রাণী নয়, কুকুর যদি অবিশ্বাসী প্রাণী না হয় তাহলে কি প্রাণী, বিশ্বাসী প্রাণী। সো ডিয়ার স্টুডেন্টস, এভাবে হচ্ছে যে আমরা বাক্যগুলো শেষে না, নি, নয় এগুলো ব্যবহার করে আমরা অর্থ ঠিক রেখে এই শব্দগুলোর বিপরীত শব্দগুলো আমরা পরিবর্তন করতে পারি। তো এটাই ছিল তোমাদের 47 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।